Hello friends, welcome back to my YouTube channel, Your Gurukul. Friends, গ্রামার সিরিজের আজকে তৃতীয় ক্লাস। এর আগের দুটো ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ এবং নাউনের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, কয়েকটা পার্ট নাউনের আমরা কমপ্লিট করেছি। আজ নাউনের ওই ক্লাসিফিকেশনই আমরা পরবর্তী অংশটি পড়ব। তোমরা যারা আগের ভিডিওটি দেখেছো তাদেরকে ধন্যবাদ। যারা এখনও ভিডিওটি দেখোনি ক্লাসগুলো আগের, তারা অবশ্যই এখানে ডেসক্রিপশানে এবং ওপরের আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখছি। ক্লাসগুলো অবশ্যই দেখো, তোমাদের অবশ্যই সাহায্য করবে ক্লাসগুলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যেন পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সব থেকে আগে পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, লেট স্টার্ট। আজকে আমরা নাউনের সেকেন্ড পার্ট পড়ব, যেখানে নাউনের আর কিছু অংশ আমাদের বাকি আছে শ্রেণী বিভাগের, যেখানে আজকে আমরা কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, পজেসিভ নাউন এবং কম্পাউন্ড নাউন, এই চারটি অংশ আমরা আজকে পড়ব। সো বন্ধুরা, শুরু করা যাক আজকের ক্লাস। সো আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে নাউনের আমরা কয়েকটা পার্ট আগের দিন পড়েছিলাম, যেখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এগুলো আমরা পড়েছি ডিটেলসে। আজকে আমরা নাউনেরই আরেকটি শ্রেণীবিভাগ করব, যেখানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আমরা পড়ব। সো ফার্স্ট হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন্স। কাউন্টেবল নাউন্স কোনগুলো? না, সহজ কথায় যে নাউনগুলোকে, যে ওয়ার্ডগুলোকে আমরা কাউন্ট করতে পারি, মানে গণনা করতে পারি, গুনতে পারি, তাদেরকে আমরা বলবো কাউন্টেবল নাউন্স। তাহলে কাউন্টেবল নাউন্স দোজ ক্যান বি কাউন্টেড, যাদেরকে আমরা কাউন্ট করতে পারবো। যেমন ধরো বুক আমরা কাউন্ট করতে পারি, স্টার্স কাউন্ট করতে পারি, সিটি, ম্যান, এই প্রত্যেকটাকে আমরা কাউন্ট করতে পারি। ঠিক আছে, এগুলো হলো কাউন্টেবল নাউন। আই হ্যাভ মেনি বুকস, এখানে বুকস হচ্ছে কাউন্টেবল নাউন। দেয়ার আর সেভারাল অ্যাপেলস অন দ্য টেবিল, অ্যাপেলস এবং টেবিল দুটোই কাউন্টেবল নাউন, কারণ দুটোকেই কাউন্ট করা যায়। আচ্ছা, কাউন্টেবল নাউনের কোন কোন বিষয়গুলো মনে রাখতে হবে আমাদের দেখে নিই আমরা। অল কমন নাউন্স আর কাউন্টেবল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখা ভিভিআই। কেন মনে রাখবে তোমরা? কাউন্টেবল আনকাউন্টেবল নাউন চেনার সব থেকে সহজ উপায় হলো কেবলমাত্র কমন নাউন, যেগুলো কমন নাউন আমরা আগের ক্লাসে পড়ে এসেছি ডিটেলসে। তাহলে সমস্ত কমন নাউন কিন্তু কাউন্টেবল নাউন। তোমরা মনে করে দেখো আগের ক্লাসে যে আমরা পড়েছিলাম কমন নাউনই একমাত্র নাউন যার সিঙ্গুলার এবং প্লুরাল করা যায়। তাহলে কোনো একটা নাউনকে সিঙ্গুলার এবং প্লুরাল করা যায় মানে কি? সেই নাউনটা একটি হতে পারে বা একের বেশি হতে পারে, তার মানে ওটা কাউন্টেবল হতেই পারে। ওটাই একমাত্র কাউন্টেবল নাউন যেটাকে আমরা গুনতে পারি, তবেই তো গিয়ে এক বা একের বেশি আমরা বলতে পারবো। তাহলে কেবলমাত্র কমন নাউন যেগুলো, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। সেকেন্ড কি, কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম হয়। আমরা কমন নাউনও পড়েছি, সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয় তাদের। তাহলে কাউন্টেবল নাউন একমাত্র নাউন যার সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম রয়েছে। এই কাউন্টেবল নাউনগুলোকে আমরা নাম্বারস দিয়ে ডিফাইন করতে পারি, মানে এদের আগে নাম্বার ইউজ করতে পারি। দেখো, যেগুলোকে আমরা গুনতে পারবো তার আগেই তো আমরা নাম্বার বসাতে পারবো, একটি বা দুটি বা তিনটি। যেমন ধরো 1 বুক, 2 বুকস, 3 চেয়ার্স, এগুলো কাউন্টেবল বলেই তো এর আগে 1, 2, 3 আমরা বসাতে পারছি। নেক্সট হচ্ছে দে ক্যান টেক প্লুরাল ফর্মস ইউজুয়ালি বাই অ্যাডিং এস অর ইএস। এদের এই যে নাউনগুলো, কাউন্টেবল নাউনগুলো, এদের সাথে এস বা ইএস মূলত যোগ করে এদের প্লুরাল করা হয়। সিঙ্গুলার নাউনের সাথে এস বা ইএস যোগ করে প্লুরাল করা হয়। এটা আমরা ছোটোবেলায় পড়েছি, নাম্বারস যখন পড়েছিলাম, তাই তো, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এবং শেষ পয়েন্ট হচ্ছে দে আর ইউজড উইথ কোয়ান্টিফায়ার্স। এটা তোমাদের কাছে হয়তো নতুন মনে হচ্ছে। কোয়ান্টিফায়ার্সটা কি?
কোয়ান্টিফায়ার্স হচ্ছে একটা ডিটারমিনার, ওয়ান টাইপ অফ ডিটারমিনার। ডিটারমিনার কি আমরা ডিটারমিনার ক্লাসে ডিটেলসে পড়বো, এখানে এইটুকু জেনে রাখো মেনি, মাচ, লিটল, ফিউ, সাম এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার। ঠিক আছে, যেগুলো কোয়ান্টিটি বোঝায় কিছু, কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায় না। যেমন ধরো ফিউ, মেনি, সেভারেল এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে কোয়ান্টিফায়ারও ইউজ করা যায় কার সাথে? কাউন্টেবল নাউনের সাথে। কাউন্টেবল নাউনের সাথে কোয়ান্টিফায়ার ইউজ হয়। এই ছিল কাউন্টেবল নাউন। এখানে একটা দেখো ছবি দিয়ে রেখেছি আমরা, অ্যাপেল কাউন্ট করা যায়। নেক্সট হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন কোনগুলো? আমরা পড়লাম শুধুমাত্র কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায়। তাহলে আনকাউন্টেবল নাউন কোনগুলো? যেগুলোকে আমরা গুনতে পারি না, গণনা করা যায় না, which cannot be counted. তাহলে আনকাউন্টেবল নাউন refers to the things that cannot be counted, যেগুলো গণনা করা যায় না, কাউন্ট করা যায় না, তাদেরকে আমরা আনকাউন্টেবল নাউন বলবো। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ইউনিট হিসেবে যেগুলোকে কাউন্টেবল করা যায় না, মানে একটা একটা করে কাউন্ট করা যায় না। যেমন ধরো ওয়াটার তুমি কাউন্ট করতে পারবে না, মিল্ক তুমি কাউন্ট করতে পারবে না, ফার্নিচার তুমি কাউন্ট করতে পারবে না, নিউজ কাউন্ট করা যায় না, ইনফরমেশন বা স্যান্ড এগুলো কাউন্ট করা যায় না। এদের প্লুরাল ফর্মও করা পসিবল। প্লুরাল ফর্ম করা যাওয়া মানেই তো কাউন্ট করতে পারছো তুমি, তাহলে এদের প্লুরালও তুমি করতে পারবে না। তুমি বলতে পারো স্যার যে ইনফরমেশনের তো আমরা প্লুরাল শুনেছি, ইনফরমেশনস বলা হয় অনেক সময়। যদি শুনে থাকো সেটা ভুল শুনেছ। ইনফরমেশন একটি আনকাউন্টেবল নাউন, ফলে এর প্লুরাল হয় না, ইনফরমেশনস হয় না। তাহলে অনেক ইনফরমেশনকে আমরা কি বলবো? ইনফরমেশনই বলবো না। এটার জন্য আছে আমাদের পরবর্তী স্লাইড। যেমন ধরো হি গেভ মি মেনি ইনফরমেশন, আমি যদি বলি এটা ভুল। কেন? কারণ এই যে মেনি নামক যে কোয়ান্টিফায়ার ইউজ করা হয়েছে এখানে, একটু আগে আমরা কোয়ান্টিফায়ার পড়লাম না, মেনি সবসময় ইউজ হয় কাদের সাথে? সবসময় ইউজ হয় কাউন্টেবল নাউনের সাথে। মেনি মেনি ইউজ হয় কাউন্টেবল নাউনের সাথে। তাহলে ইনফরমেশন তো কাউন্টেবল নয় এবং ইনফরমেশনস তো হয় না, এস তো যোগ হয় না ইনফরমেশনের সাথে। সেই জন্য এই সেন্টেন্সটা ভুল। এই সেন্টেন্সটাকে যদি আমাকে ঠিক করে লিখতে হবে, কি লিখবো? হি গেভ মি মাচ ইনফরমেশন, নট ইনফরমেশনস। আর মাচ, মাচ ইউজ হয় আনকাউন্টেবলের সাথে, মনে থাকবে। কাউন্টেবল নাউনের সাথে মেনি ইউজ হয়, আনকাউন্টেবল নাউনের সাথে মাচ ইউজ হয়। তার মানে মেনি আমরা কাউন্ট করতে পারি, মাচ আমরা কাউন্ট করতে পারি না। যেমন মেনি ফ্রুটস, মেনি ট্রিজ, মেনি বিস্কুটস এগুলো কাউন্ট করা যায়, তাই তো। আর মাচ, মাচ ওয়াটার, মাচ লাভ, মাচ রেসপেক্ট কাউন্ট করা যায় না। ক্লিয়ার? একইভাবে দেখো সি বট টু ফার্নিচার্স, ফার্নিচার্স হয় কি এস যোগ হয় ফার্নিচারের সাথে? না। এবং এখানে টু আমরা বলতেই পারি না, দুটো ফার্নিচার্স এনেছে, কারেক্ট নয়। এটা কারেক্ট করলে কি করব? সি বট টু পিসেস অফ ফার্নিচার, টু পিসেস অফ ফার্নিচার। ক্লিয়ার? এরপর আনকাউন্টেবল নাউনের সাথে মনে রাখবো কি? দেখো আমরা ওখানে ডিটেলস বলেছি যে কাউন্টেবল নাউন হচ্ছে সমস্ত কমন নাউনগুলো কাউন্টেবল নাউন। তাহলে কমন নাউন বাদ দিলে যেগুলো পড়ে থাকছে সেগুলো সবাই আনকাউন্টেবল নাউন। প্রপার নাউন আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন। তাহলে তুমি বলবে একটা নাউন তো বাদ থেকে গেল আমাদের, যেটা আমরা কি বলছি, কোন নাউনটা? কালেকটিভ নাউন। এটা তো বাদ থেকে গেল, একে তো আমরা কাউন্টেবলও লিখলাম না, আনকাউন্টেবলও লিখলাম না, এ কোথায় গেল? এ কোথাও যায়নি। এই নাউনটা নিয়ে অনেক ডিবেট রয়েছে গ্রামারিয়ানদের মধ্যে। অনেকে বলছে এই নাউনটা সিঙ্গুলার প্লুরাল হয় ইউজের ক্ষেত্রে, অনেকে বলছে এর সিঙ্গুলার প্লুরাল হয় না, এটা তো সবসময় প্লুরালই বোঝায়, তার জন্য এটা ডিবেটেবল। ঠিক আছে, এটা সিঙ্গুলার প্লুরাল হয় বলা হচ্ছে, আবার নাও হয় না বলা হচ্ছে, সেই জন্য এটাকে আমরা কোনো দিকে রাখছি না। ঠিক আছে, আমরা এটা বাদ দিয়ে প্রপার, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট এই তিনটেকে বলছি আনকাউন্টেবল নাউন। কমন নাউন হচ্ছে একমাত্র নাউন যেটাকে আমরা বলছি কাউন্টেবল নাউন। ক্লিয়ার? সেকেন্ড কি বলা হচ্ছে? দে ডু নট হ্যাভ প্লুরাল ফর্মস। তাহলে যেটা তুমি কাউন্টই করতে পারবে না, গুনতেই পারবে না, তার প্লুরাল কি করে হবে? সম্ভব? সম্ভব না। ইনফরমেশনস হয় না, অ্যাডভাইসেস হয় না, ফার্নিচার্স হয় না,
উডস হয় না? হয় না, হয়, কিন্তু মিনিংটা পাল্টে যায়। উড আর উডস এদের মানে কি এক? মানে এক নয়। এটা আমরা পড়বো আনকাউন্টেবল নাউনের একটা স্পেশাল আমি ক্লাস করব, যেখানে তোমাকে এটা বোঝাবো যে অনেক সময় এই আনকাউন্টেবল নাউনের সাথে যখন আমরা এস বা ইএস যোগ করি তখন কি তাদের প্লুরাল হয় আদতে? না, প্লুরাল হয় না, তাদের মানেটা পাল্টে যায়, একটা নতুন অর্থ তৈরি হয়, নতুন ওয়ার্ড তৈরি হয়ে যায়। এটা অন্য একটা ক্লাসে আমরা পড়বো, এটা একটা বিস্তারিত জিনিস। দে আর ইউজুয়ালি ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার। মনে রাখবে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়, তার মানে এদের সাথে সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে আমি কি বলবো? ইনফরমেশন ইজ, নিউজ ইজ। ঠিক আছে, চলো তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল আমাদের কমপ্লিট হলো। এরপর আমরা নাউনের যে পার্টটি পড়বো সেটা হচ্ছে পজেসিভ নাউন। পজেসিভ, এই পজেসিভ কথাটার মানে কি? পজেসিভ মানে হচ্ছে অধিকার। পজেসিভ মানে হচ্ছে অধিকার, পজেশন, পজেস, অধিকার, কর্তৃত্ব। তাহলে পজেসিভ নাউন হচ্ছে, দেখো আমরা অনেক সময় সেন্টেন্সে যখন নাউনকে ইউজ করি আমরা কিছু সময় এইভাবে ইউজ করি যে রামের সাইকেল, এটি রামের সাইকেল, তার মানে এই যে সাইকেলটি এটি রামের অধিকারের মধ্যে রয়েছে, রামের ওনারশিপের মধ্যে রয়েছে, রামের পজেশনের মধ্যে রয়েছে। বুঝতে পারলে? তাহলে এই যে যখন আমরা সেন্টেন্সে কোনো একটা নাউনের অধিকার সম্বন্ধে কথা বলি সেই নাউনটিকে আমরা পজেসিভ নাউন বলি। ক্লিয়ার? তাহলে আ পজেসিভ নাউন শোজ ওনারশিপ, রিলেশনশিপ অর পজেশন। ওনারশিপ, রিলেশনশিপ বা পজেশন বোঝায় কিসের? সামথিং বা সামওয়ান, কোনো বস্তুর বা কোনো ব্যক্তির, কোনো ব্যক্তি বা বস্তুর অধিকার বোঝায়, তাকে আমরা বলি পজেসিভ নাউন। বোঝা গেছে? ইট টেলস আস হু অর হোয়াট ওন সামথিং। পজেসিভ নাউন আমাদেরকে বলে যে কে বা কি কোনো কিছুর মালিক, কে মালিক বা কি মালিক, সেই উত্তরটা আমাদেরকে দেয় পজেসিভ নাউন। ফর্মড মোস্টলি বাই অ্যাডিং অ্যাপোস্টপেস, এটাকে আমরা বলি, আমরা ছোট থেকে পড়ে আসছি, এটা জানি আমরা, এটাকে বলা হয় কি? অ্যাপোস্টপেস। এস তার আগে এইভাবে একটা উপরের দিকে কমার মতো বসে, এটাকে আমরা বলি কি? অ্যাপোস্টপেস নাম এটা। ঠিক আছে, অ্যাপোস্ট্রফে প্লাস এস। তাহলে আমরা পজেশন করার সময়, পজেসিভ নাউন করার সময় আমরা কি বসাই, কি ইউজ করি? অ্যাপোস্ট্রফি এস ইউজ করি, অ্যাপোস্ট্রফি এস ইউজ করি পজেশন বোঝানোর জন্য। ক্লিয়ার? উদাহরণ দেখো, রবিজ বুক, তার মানে এই যে বইটা কার অধিকারে রয়েছে? রবির। বইটা ওনার কে? রবি, এই জন্য রবির সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস বসিয়েছি। এখানে দেখো ডগস টেল, এই যে টেল বা ল্যাজ এটা কার? কুকুরের। তাহলে ল্যাজটির ওনার হচ্ছে কুকুরটা, এই জন্য ডগস, ডগ অ্যাপোস্ট্রফেস। বোঝা গেল? দ্য টেল অফ দ্য ডগ, দ্য বুক বিলঙ্গিং টু রবি। অ্যাম আই ক্লিয়ার? খুবই সহজভাবে বুঝতে পারছো নিশ্চয়ই। চলো এরপর আমরা দেখবো এই যে অ্যাপোস্ট্রফেস আমরা বসাচ্ছি, পজেসিভ নাউন করছি, কিভাবে আমরা পজেসিভ নাউন করবো? শুধুমাত্র কি যে কোনো নাউন আমরা খুঁজে পাবো তারপর অ্যাপোস্ট্রফেস বসিয়ে দেবো তাহলে কি পজেসিভ নাউন হয়ে যাবে? না, কিছু ক্রাইটেরিয়া আছে, চলো সেগুলো দেখে নেওয়া যাক। ফরমেশন, রুলস অফ পজেসিভ। পজেসিভ নাউন তৈরি করার কয়েকটা রুলস দেখো। নাউনটা যদি সিঙ্গুলার নাউন হয় তখন আমরা কিভাবে পজেসিভ করব? অ্যাডিং অ্যাপোস্ট্রফিস। সিঙ্গুলার নাউন হলে অনলি কিচ্ছু করবো না, শুধু তার সাথে অ্যাপোস্ট্রফিস বসিয়ে দেবো, পজেসিভ কেস হয়ে যাবে। যেমন ধরো দ্য বয়েজ ব্যাগ, বয় একটা সিঙ্গুলার নাউন, তার সাথে অ্যাপোস্ট্রফিস বসিয়েছি, বোঝানো হলো দ্য বয়েজ ব্যাগ, ছেলেটির ব্যাগ। দ্য গার্ল ড্রেস, গার্ল সিঙ্গুলার নাউন, তার সাথে অ্যাপোস্ট্রফিস বসিয়েছি, তাহলে গার্লস ড্রেস, মেয়েটির পোশাক। বোঝা গেল? সিঙ্গুলার নাউন থাকলে শুধুমাত্র কি বসবে? অ্যাপোস্ট্রফিস বসবে। এরপর প্লুরাল নাউনের ক্ষেত্রে কি হবে? প্লুরাল নাউনের ক্ষেত্রে দুটো ক্রাইটেরিয়া আছে, ভালো করে শুনুন। নাউনটা যদি প্লুরাল হয় এবং ওই প্লুরাল নাউনটির শেষের অক্ষরটি যদি এস হয়, ভালো করে শুনবে, নাউনটি যদি প্লুরাল হয় এবং তার শেষ অক্ষরটি যদি এস হয় তখন আমরা শুধুমাত্র অ্যাপোস্ট্রফে বসাই, তারপর আর এসটা বাড়তি করে বসাই না, মানে শুধু অ্যাপোস্ট্রফে বসাই, অ্যাপোস্ট্রফি এস বসাই, শুধু অ্যাপোস্ট্রফেটা বসাই।
কখন? যদি নাউন প্লুরাল হয় এবং তার শেষের অক্ষরটি এস হয়। যেমন ধরো এই যে বয়েজ, বয়েজ হোস্টেল আমরা বলি না, বয়েজ হোস্টেল, ছেলেদের হোস্টেল। এই যে বয়েজ, এ তো প্লুরাল নাউন, বয়ের প্লুরাল বয়েজ। তাহলে বয়েজ এবং লাস্টে দেখো এস একটা রয়েছে, তাহলে এর সাথে আমরা আর অ্যাপোস্ট্রফি এস বসাবো না বাড়তি করে, শুধুমাত্র অ্যাপোস্ট্রফে বসিয়ে দেবো। তাহলে দ্য বয়েজ হোস্টেল, BOYS অ্যাপোস্ট্রফে। দ্য টিচার্স, ধরো টিচার্স, টিচারের প্লুরাল ফর্ম টিচার, তাহলে প্লুরাল এবং লাস্টের ওয়ার্ড হচ্ছে এস, সরি লাস্টের লেটার হচ্ছে এস, এই জন্য এখানে আমরা বাড়তি করে এস বসাচ্ছি না, শুধু অ্যাপোস্ট্রফি বসিয়ে রেখে দিচ্ছি। দ্য টিচার্স লং, TEACHERS অ্যাপোস্ট্রফে, আর এস বসাবো না। বোঝা গেল? এটা একটা কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যদি প্লুরাল নাউন হয় এবং শেষের যে লেটারটা সেটা যদি এস না হয়। একটা কন্ডিশন হলো যদি এস হয়, দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যদি এস না হয়, শেষ ওয়ার্ডটা যদি এস না হয়, নাউনটা প্লুরাল কিন্তু শেষ ওয়ার্ডটা এস নয়, তখন কি করব? তখন আমরা নর্মালি অ্যাপোস্ট্রফি এসই বসাবো, যেভাবে আমরা নর্মালি বসাই সেইভাবে বসাবো। যেমন চিলড্রেন ধরো একটা প্লুরাল নাউন, কিন্তু লাস্টের ওয়ার্ড এর এন, এস নয়, সেই জন্য আমরা অ্যাপোস্ট্রফি এস বসাচ্ছি। বা এখানে ধরো মেন প্লুরাল, কিন্তু লাস্টের লেটারটা এস নয়, সেই জন্য অ্যাপোস্ট্রফি এস পুরোটাই বসাচ্ছি যেমন নর্মালি বসাই। তাহলে দ্য চিলড্রেন্স পার্ক, দ্য মেন্স টিম। বোঝা গেল? তাহলে প্লুরালের দুটো ক্রাইটেরিয়া আমরা পড়লাম। এটা একটু মনে রাখবে, এই জায়গাতে কনফিউশন হয় অনেক সময়, এই দুটো জায়গাতে কনফিউশন হয়, এটা একটু ভালো করে মনে রাখবে। এরপর যদি প্রপার নাউন থাকে এবং তার শেষের লেটার এস হয়, প্রপার নাউন এবং শেষের লেটার যদি এস হয়, সেক্ষেত্রে আমরা দুটো স্টাইলকেই অ্যাকসেপ্ট করতে পারি। দুটো স্টাইল মানে কি? শুধু অ্যাপোস্ট্রফে বসানো বা অ্যাপোস্ট্রফে এস বসানো, দুটোকেই আমরা করতে পারি, দুটোই মডার্ন গ্রামার অ্যাকসেপ্ট করে, মেনে নেয়। তাহলে এক্ষেত্রে আমরা ধরো এই যে চার্লস, চার্লসের শেষ ওয়ার্ডটা এস, চার্লস একটি প্রপার নাউন, একজনকার নাম, এবং এর শেষ ওয়ার্ডটা এস। এক্ষেত্রে আমরা চার্লস এস অ্যাপোস্ট্রফে এসও বসাতে পারি, আবার চার্লস অ্যাপোস্ট্রফে বসাতে পারি, শুধু দুটোই ঠিক। ঠিক আছে? তাহলে মডার্ন ইংলিশ দুটোকেই মানে প্রপার নাউনের ক্ষেত্রে। বোঝাতে পারলাম? কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কি আছে? কম্পাউন্ড নাউনটা কি? কম্পাউন্ড নাউন আমাদের ক্লাসের মধ্যে আজকে আছে, এই এর পরেই আমরা এখানে এই দেখো কম্পাউন্ড নাউন পড়বো একটু পরে। এখানে একটু দেখে নাও কম্পাউন্ড নাউন কি। কম্পাউন্ড নাউন হচ্ছে যখন দুটো বা তার বেশি ওয়ার্ড দিয়ে একটা নাউন তৈরি করে, সেটাকে কম্পাউন্ড নাউন বলা হয়। এই কম্পাউন্ড নাউন যদি সেন্টেন্সে থাকে তখন তার অ্যাপোস্ট্রফে কিভাবে করা হয়? এর সাথে, মানে কম্পাউন্ড নাউনের যে লাস্ট ওয়ার্ড হয়, যে বললাম যে দুটো বা তার বেশি ওয়ার্ড থাকে, তাহলে তুমি কোন ওয়ার্ডটার সাথে অ্যাপোস্ট্রফি বসাবে? লাস্ট ওয়ার্ড যেটা তার সাথে অ্যাপোস্ট্রফি অ্যাড হবে, বসবে। বোঝা গেল? যেটি লাস্ট ওয়ার্ড তার সাথে অ্যাপোস্ট্রফি বসবে। যেমন ধরো ব্রাদার ইন ল, ব্রাদার ইন ল এটা একটা কম্পাউন্ড নাউন। এখানে ব্রাদার ইন ল, তাহলে লটা হচ্ছে শেষ ওয়ার্ড, তার সাথে অ্যাপোস্ট্রফি বসছে। এডিটর ইন চিফ, এটি একটি কম্পাউন্ড নাউন, এর শেষ ওয়ার্ড হচ্ছে চিফ, এই জন্য চিফের সাথে অ্যাপোস্ট্রফি বসেছে। বোঝা গেল? সহজ জিনিস। এরপর দেখো যদি জয়েন্ট পজিশন থাকে, জয়েন্ট পজিশন, জয়েন্ট পজিশন যদি থাকে এক্ষেত্রে মানে ধরো দুটো বা তিনজন, দুজন বা তিনজন ব্যক্তি একটা জিনিসেরই মালিক, দুজন বা তার বেশি ব্যক্তি একটি মাত্র জিনিসের মালিক, মানে ওই জিনিসটার মালিক দুজনই, তখন আমরা যদি পজেসিভ কেস করি অ্যাপোস্ট্রফি এসটা কার বসাবো? ধরো দুটো নাউন আছে, দুজনের সাথেই বসাবো কি না? এক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে লাস্ট যে নামটা থাকবে তার সাথে অ্যাপোস্ট্রফি বসবে, লাস্ট নামের সাথে অ্যাপোস্ট্রফি বসবে। যেমন ধরো রবি অ্যান্ড সীতাজ হাউস, তার মানে এই যে হাউসটা, এই যে হাউসটা, এই হাউসটার মালিক রবি এবং সীতা দুজনেই। দেখো একটা বস্তুর পজেশন দুজনের কাছেই আছে, দুটো নাউনের কাছেই আছে, রবির কাছেও আছে, মানে রবিও মালিক বাড়িটার, সীতাও মালিক। এক্ষেত্রে কি করব আমরা? এক্ষেত্রে করব লাস্টের যে ওয়ার্ডটা তার সাথে আমরা অ্যাপোস্ট্রফি বসাবো। তাহলে এখানে লাস্টের ওয়ার্ড সীতা, এই জন্য সীতার সাথে আমরা অ্যাপোস্ট্রফি বসিয়েছি। বোঝা গেল? যদি এইভাবে বোঝায়। আবার যদি বোঝায় ধরো সেপারেট পজিশন, তার মানে দুজন বা তিনজন আছে ব্যক্তি বা নাউন, কিন্তু তারা আলাদা আলাদা জিনিসের মালিক,
তখন কিন্তু দুজনের সাথেই অ্যাপোস্ট্রফি এস বসবে। যেমন ধরো এই এক্সাম্পলটার ক্ষেত্রে রবি অ্যান্ড সীতাস বুক, তার মানে এই যে বুকস বা এই যে বই, এখানে বই রবিরও বই আছে আবার সীতারও বই আছে, দুজনের আলাদা আলাদা বোঝাচ্ছে, রবির বই এবং সীতার বই, তার মানে রবির বই আলাদা সীতার বই আলাদা, পজিশনটা দুজনের আলাদা আলাদা। সেক্ষেত্রে আমরা দুটোর সাথেই অ্যাপোস্ট্রফি এস বসাচ্ছি। যখন দুটো ব্যক্তির বা দুটো নাউনের একটি মাত্র পজিশন থাকে তখন আমরা শেষ নাউনটির সাথে অ্যাপোস্ট্রফি এস বসাই। যেমন আগের ক্ষেত্রে রবি অ্যান্ড সীতাজ হাউস, তার মানে বাড়িটি রবি এবং সীতা দুজনের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষের যে পার্টটা এটা মনে রাখবে একটু আলাদা করে, কারণ এতক্ষণ ধরো আমরা যে পজিশনগুলো পড়লাম প্রত্যেকটাই কিন্তু লিভিং অবজেক্টের, লিভিং এর, তার মানে কোনো ব্যক্তি বা কোনো অ্যানিম্যাল এদের লিভিং এর। কিন্তু এখন আমরা যে পার্টটা পড়বো ইনঅ্যানিমেট অবজেক্টসের, তার মানে যদি পজেশনটা হয় কোনো নন লিভিং থিংয়ের, কোনো বস্তু, তখন আমরা কি করবো, তার সাথে কি অ্যাপোস্ট্রফি এস বসাবো? না, এই জায়গাটাই আমাদের মনে রাখতে হবে। অ্যাপোস্ট্রফি এস কিন্তু শুধুমাত্র লিভিং বিংয়ের জন্য হয়। প্রত্যেকটা উদাহরণ দেখো, গার্লস ড্রেস, বয়েজ হোস্টেল, চিলড্রেন্স পার্ক, চার্লস বুকস, ব্রাদার ইন ল, তারপর ধরো রবি, সীতা, এরা প্রত্যেকেই তো লিভিং ক্রিচার, এদের সাথে অ্যাপোস্ট্রফি এস বসাতে পারি আমরা। কিন্তু নন লিভিং এর যদি পজেশন করতে বলা হয় তখন আমরা কি করব, তখন অ্যাপোস্ট্রফি এস বসাবো না। তখন এর রুলটা হচ্ছে, আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা হয় আগে পজেশন বসে, খুব ভালো করে দেখো, তারপর অব বসে এবং তারপর এই নন লিভিং নাউনটিকে বসাবো আমরা। পজেশন মানে যে জিনিসটার ওনারশিপ বোঝাচ্ছে সেই জিনিসটা, সেই ওয়ার্ডটা আগে বসবে, তার সাথে অব বসাবো, তার সাথে আপনার নাউনটিকে বসাবো, নন লিভিং যে নাউনটি আছে সেটিকে বসাবো। এইভাবে আমরা পজিশন করি। তাহলে মনে রাখবে ইনঅ্যানিমেট অবজেক্ট বা নন লিভিং থিংসের সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসে পজেসিভ কেস হয় না, মাইন্ড ইট। যেমন ধরো দ্য কভার অফ দ্য বুক, এটা কিন্তু দ্য বুকস, বুকস কভার হয় না, বুকস কভার আমরা বলি অনেক ক্ষেত্রে কিন্তু এটা ভুল। বুকস কভার, বইয়ের কি, বইটা কি কভারটার মালিক? বইটা কি লিভিং কোনো, বই কি মালিক হতে পারে কারো? না, এই জন্য বুকস কভার হয় না, দ্য কভার অফ দ্য বুক। এখানে কভারটা হচ্ছে পজেশন, তারপরে অফ বসিয়েছি, তারপরে নন লিভিং নাউনটা বসিয়েছি, বোঝা গেল? কিন্তু মডার্ন ইংলিশে কয়েকটা জিনিসকে প্রায়োরিটি দেওয়া হয়। ধরো টাইম যদি থাকে বা ডিস্টেন্স যদি থাকে বা পার্সনিফিকেশন যদি করা হয় তখন আমরা কিছু ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস বসাতে পারি। যেমন টুডেজ নিউজ, এটা একটা কি বোঝাচ্ছে, এটা একটা টাইম বোঝাচ্ছে। আ স্টোনস থ্রো অ্যাওয়ে, এটা কি, এটা হচ্ছে ডিস্টেন্স বোঝাচ্ছে। দ্য সানস রেইজ পার্সনিফিকেশন করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে মডার্ন ইংলিশ কিন্তু এগুলোকে প্রায়োরিটি দিচ্ছে এখন। এখন এটা কিছু এই তিনটে ক্ষেত্রে যদি টাইম বোঝায়, যদি ডিস্টেন্স বোঝায় বা পার্সনিফিকেশন বোঝায় মানে ব্যক্তিসত্তা আরোপ করা হয়, তখন কিন্তু অ্যাপোস্ট্রফি এসকে মডার্ন ইংলিশ প্রায়োরিটি দেয়। ক্লিয়ার? এরপর আমরা যে নাউনের ভাগটা পড়বো সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। আমি একটু আগে তোমাদেরকে একটু বললাম যে কম্পাউন্ড নাউন হচ্ছে যে যখন আমরা দুটো বা তার বেশি নাউনকে পাশাপাশি বসিয়ে একটা নতুন নাউন তৈরি করি, দুটো বা তার বেশি ওয়ার্ডকে পাশাপাশি বসিয়ে একটি নতুন নাউন তৈরি করি, তাকে আমরা বলি কম্পাউন্ড নাউন। বোঝাতে পারলাম? তাহলে আ কম্পাউন্ড নাউন ইজ আ নাউন মেড আপ অফ টু অর মোর ওয়ার্ডস, দুটো বা তার বেশি ওয়ার্ড দিয়ে তৈরি হয়, দ্যাট টুগেদার রিপ্রেজেন্ট আ সিঙ্গেল আইডিয়া। যখন ওই দুটো বা তার বেশি ওয়ার্ডকে আমরা একসাথে বসাবো তখন ওই দুটো বা তার বেশি ওয়ার্ডগুলো একসাথে বসে একটা নতুন সিঙ্গেল একটা আইডিয়াকে দেবে। সে আইডিয়া হতে পারে বা অবজেক্ট হতে পারে বা পার্সন হতে পারে, প্লেস হতে পারে, থিং হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু নতুন হবে। ওই দুটো ওয়ার্ডকে বসিয়ে একটা নতুন কনসেপ্ট আমরা তৈরি করি, সেগুলোকে বলা কম্পাউন্ড নাউন। বোঝা গেল? ফার্স্ট পার্ট কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে মনে রাখবে, কম্পাউন্ড নাউনের এই যে দুটো তিনটে বলছি আমরা ওয়ার্ড বসছে, তো প্রথম পার্ট হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই তুমি দেখবে কম্পাউন্ড নাউনের যেটা প্রথম পার্ট, মানে আমি যদি দুটো ওয়ার্ডে একটা কম্পাউন্ড নাউন তৈরি করি তার ফার্স্ট পার্টটা অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড পার্টটাকে কি করে, ডেসক্রাইব করে, মানে সেকেন্ড পার্টকে
ডেসক্রাইব করে ফার্স্ট পার্ট কম্পাউন্ড নাউনের, বেশিরভাগ ক্ষেত্রে, সব সময় নয়, মনে রাখবো এটা। দ্বিতীয় হচ্ছে কি, টুগেদার দে ক্যান অ্যাক্ট অ্যাজ ওয়ান নাউন, তারা দুটো বা তিনটে একসাথে বসে একটি নাউন হিসেবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করে। চলো দেখে নেওয়া যাক কয়েকটা এক্সাম্পল। যেমন ধরো টুথপেস্ট, দেখো টুথ একটা আলাদা শব্দ, পেস্ট একটা আলাদা শব্দ, তাহলে টুথ প্লাস পেস্ট ইজ ইকাল টু টুথপেস্ট। এবং আমরা কি বললাম প্রথম, এখানে আমরা কি বললাম দেখো, এই যে ফার্স্ট যে পার্টটা, ঠিক আছে, হ্যাঁ, ফার্স্ট যে পার্টটা সেটা সেকেন্ড পার্টকে ডেসক্রাইব করে, এখানে দেখলেই তুমি বুঝতে পারবে। দেখো এই যে টুথ হচ্ছে ফার্স্ট পার্ট, তাহলে টুথ ডেসক্রাইব করছে পেস্টকে, দেখো পেস্ট ফর টিথ, সেটাই টুথপেস্ট। বা ধরো বাস স্টপ, দুটো আলাদা আলাদা শব্দকে একসাথে যোগ করা হয়েছে, বাস প্লাস স্টপ, একটা প্লেস যেখানে বাসগুলো এসে দাঁড়ায়, তাহলে প্লেস ওয়ার বাসেস স্টপ, সেটাকে বলা হয় বাস স্টপ। তাহলে একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডকে এক্সপ্লেন করছে, বেশিরভাগ ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রে হয় না এটা। কয়েকটা এক্সাম্পল দেখো, মাদার ইন ল, চেক ইন দুটো ওয়ার্ড আছে, দেখো পাসার বাই দুটো ওয়ার্ড আছে, হেয়ার কাট দুটো আলাদা ওয়ার্ড, ফুটবল ফুটবল, সুইমিং পুল সুইমিং পুল দুটো আলাদা আলাদা শব্দ। বোঝাতে পারলাম আশা করি। এরপর আমরা দেখে নেব এই যে কম্পাউন্ড নাউনগুলো যে তৈরি হচ্ছে, আমরা বললাম যে দুটো বা তার বেশি শব্দ বসছে, এই শব্দগুলো কি, এই শব্দগুলো কি দুটো নাউন বা তিনটে নাউন, বা দুটো অ্যাডজেক্টিভ একটা নাউন, বা দুটো ভার্ব একটা নাউন, বা তিনটে প্রেপোজিশন, কি আসলে এগুলো, সেটা একটু দেখে নিই যে কি কি ভাবে কম্পাউন্ড নাউন তৈরি হতে পারে, কোন কোন পার্টস অফ স্পিচ দিয়ে কম্পাউন্ড নাউন তৈরি হতে পারে, দেখে নেওয়া যাক। দেখো দুটো নাউন, নাউন প্লাস নাউন, দুটো নাউন একই সাথে বসে একটা কম্পাউন্ড নাউন তৈরি করতে পারে। যেমন ধরো টুথ একটা নাউন, পেস্ট একটা নাউন, একসাথে বসে হয়েছে টুথপেস্ট। বেড একটা নাউন, রুম একটা নাউন, একসাথে হয়েছে বেডরুম। পুলিশ একটা নাউন, স্টেশন একটা নাউন, হয়েছে পুলিশ স্টেশন। ফুট একটা নাউন, বল একটা নাউন, দুটো নাউন একসাথে বসে হয়েছে ফুটবল। সেকেন্ড দেখো, অ্যাডজেক্টিভ তার সাথে নাউন বসেও কম্পাউন্ড নাউন তৈরি হয়। ফুল একটা অ্যাডজেক্টিভ, মুন একটি নাউন, একসাথে হয়েছে ফুল মুন। ব্ল্যাকবোর্ড, ব্ল্যাক অ্যাডজেক্টিভ, বোর্ড হলো নাউন। গ্রিন হাউস, গ্রিন হলো অ্যাডজেক্টিভ, হাউস হলো নাউন। তারপর দেখো ভার্বের সাথে নাউন বসেও কিন্তু কম্পাউন্ড নাউন তৈরি হয়। যেমন ধরো সুইমিং একটি ভার্ব, পুল একটি নাউন। ওয়াশিং মেশিন, ওয়াশিং একটি ভার্ব, মেশিন একটি নাউন। ডাইনিং টেবিল, ডাইনিং একটি ভার্ব, টেবিল একটি নাউন। এরপর দেখছি আমরা নাউনের সাথে ভার্ব এবং আইএনজি, নাউনের সাথে ভার্ব প্লাস আইএনজি বসেও কম্পাউন্ড নাউন তৈরি হয়। যেমন দেখো বেবি একটি নাউন, তার সাথে ভার্বের সাথে আইএনজি, সিটিং দুটো বসে বেবি সিটিং হয়েছে। সাইট সিইং, সাইট একটা নাউন আর সিইং একটি ভার্ব প্লাস আইএনজি রূপ। শিপ বিল্ডিং, শিপ একটা নাউন আর বিল্ডিং হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে বিল্ডিং হয়েছে। ভার্বের সাথে প্রিপোজিশন বসেও অনেক সময় কম্পাউন্ড নাউন তৈরি হয়। যেমন লুক আউট, লুক একটা ভার্ব, আউট হলো প্রিপোজিশন। টেক ওভার, টেক একটি ভার্ব, ওভার হলো একটি প্রিপোজিশন। ব্রেক আপ, ব্রেক একটি ভার্ব, আপ হলো একটা প্রিপোজিশন। নাউনের সাথে প্রিপোজিশন বসেও অনেক সময় তৈরি হয় কম্পাউন্ড নাউন। যেমন পাসার বাই, মাদার ইন ল, ব্রাদার ইন ল, এখানে দেখো নাউন আর প্রিপোজিশন একসাথে বসে তৈরি হচ্ছে একটি নতুন নাউন, যেটাকে আমরা বলছি কম্পাউন্ড নাউন। আশা করি বোঝাতে পারলাম। এরপর আমরা দুটো জিনিস দেখে নেবো একটু, এই কম্পাউন্ড নাউনের আমরা প্লুরাল করব কিভাবে। আর একটা জিনিস আমরা অলরেডি পড়ে এলাম, পজেশনে পড়ে এলাম, যে কম্পাউন্ড নাউনের পজেশন কিভাবে করা যায়, সেটাও এখানে আরেকবার দেখে নেবো, রিপিট করে নেবো আমরা। তাহলে প্লুরাল কিভাবে হয়, কম্পাউন্ড নাউন্সের প্লুরাল কিভাবে করা যায়, এই তিনটে চারটে ওয়ার্ড একসাথে যে বসছে, কোন ওয়ার্ডটার প্লুরাল করবো অ্যাকচুয়ালি আমরা, এসটা কার সাথে বসাবো আমরা। তাহলে এটা প্লুরাল করতে গেলে কম্পাউন্ড নাউনের পুরোপুরি এরা ডিপেন্ড করে কিন্তু এই স্ট্রাকচারটার উপর, কোন স্ট্রাকচারে রয়েছে কম্পাউন্ড নাউনটা, সেই স্ট্রাকচারটার উপর ডিপেন্ড করে প্লুরাল হয়। কিভাবে চলো দেখে নেওয়া যাক। দেখো যদি মেন নাউন যেটা, দেখো দুটো ওয়ার্ড একসাথে বসছে, কিন্তু দুটো ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ড দেখবে মেন, মানে ওই ওয়ার্ডটাই অ্যাকচুয়ালি মেন, ওই রিপ্রেজেন্ট করছে দ্বিতীয় ওয়ার্ডটাকে। তাহলে মেন নাউনটা যদি সেন্টেন্সের শেষে থাকে,
মেন ওয়ার্ডটা যদি শেষে থাকে তখন ওই মেন ওয়ার্ডটার প্লুরাল করবো, সবসময় মেন ওয়ার্ডের প্লুরাল করবো। যেমন ধরো বুক শপ, এখানে মেন ওয়ার্ড কোনটা অ্যাকচুয়ালি, বুকটা না শপটা? শপটাই মেন, শপটা বইয়ের, বইয়ের দোকান, তার মানে দোকানটা মেন, শপ, তাহলে শপের প্লুরাল করছি আমরা বুক শপ, তার প্লুরাল হচ্ছে বুক শপস। ওয়াশিং মেশিন, এখানে মেন ওয়ার্ড কোনটা? মেশিনটা মেন, একটা মেশিন যেটা ওয়াশ করা হয়, তার মানে এখানে ওয়াশিং মেশিনের প্লুরাল হবে ওয়াশিং মেশিনস। বাস স্টপ, এখানে মেন ওয়ার্ড কোনটা? স্টপটা, একটা জায়গা যেখানে বাস দাঁড়ায়, তাই তো, তার মানে এখানে প্লুরাল করলে বাস স্টপের হয়ে যাবে বাস স্টপস, বাস স্টপ নয় কিন্তু, ঠিক আছে। যদি মেন নাউন সেন্টেন্সের শুরুতে থাকে, বিগিনিংয়ে থাকে, সেক্ষেত্রেও একই ব্যাপার, ওটারই প্লুরাল করব যেটা মেন। যেমন ধরো মেন সার্ভেন্ট, এখানে সার্ভেন্টটা মেন কিন্তু নয়, এখানে সার্ভেন্টটা কোন সার্ভেন্ট? মেন সার্ভেন্ট না ফিমেল সার্ভেন্ট? তাহলে মানে মেন সার্ভেন্ট, এই জন্য এই ওয়ার্ডটা মেন, এটার প্লুরাল হবে। তাহলে ম্যান সার্ভেন্ট, তার প্লুরাল হচ্ছে মেন সার্ভেন্টস। আচ্ছা, ওমেন ডক্টরস, এর প্লুরাল হচ্ছে ওমেন, এর প্লুরাল ডক্টরস। বোঝা গেল? যদি হাইফেনেটেড কম্পাউন্ড হয়, মানে অনেকগুলো ধরো ওয়ার্ড আছে হাইফেন দিয়ে দিয়ে, যেমন ধরো ব্রাদার, ইন, ল, তিনটে ওয়ার্ড, এই ক্ষেত্রে কি ওয়ার্ড যেটা তার প্লুরাল করতে হয়। কি ওয়ার্ড মানে যেটা সেন্টেন্সে মেন, অ্যাকচুয়ালি যে ওয়ার্ডটা, ওই পার্টটার মধ্যে যে ওয়ার্ডটা মেন, সেটাকে বলা হচ্ছে কি ওয়ার্ড। তাহলে ধরো এই যে ব্রাদার ইন ল, এই কম্পাউন্ড নাউনটার মধ্যে অ্যাকচুয়ালি মেন ওয়ার্ড কোনটা? ব্রাদারটাই, তার মানে ব্রাদার ইন লর কম্পাউন্ড নাউনের প্লুরাল করলে ব্রাদার্স ইন ল হবে, বা মাদার্স ইন ল হবে, মাদার ইন ল থাকলে, কারণ এটা মেন ওয়ার্ড। পাসার বাই, বাইটা কি মেন? না, পাসারটা মেন, তাহলে পাসার্স বাই প্লুরাল করলে হবে। বোঝা গেল? এরপর কয়েকটা ইররেগুলার রয়েছে, এগুলো নিয়ম কিছু মেনে থাকে না, এগুলো একটু মনে রাখতে হবে। যেন এয়ারক্রাফট যদি থাকে তার প্লুরাল হয়ে যাবে এয়ারক্রাফটস, শিপ ডগ প্লুরাল হবে শিপ ডগস, ঠিক আছে। আর দ্বিতীয় যেটা, এটা আমরা একটু আগে পড়ে এলাম পজেসিভের ক্ষেত্রে, পজেসিভ নাউনের যে কম্পাউন্ড নাউনের পজেসিভ আমরা কিভাবে করব। কম্পাউন্ড নাউনের পজেসিভ করতে গেলে একটু আগে পড়লাম যে এন্ড মানে লাস্টে, সবার শেষে অ্যাপোস্ট্রোফি এসটা বসবে, তাই তো পড়ে এলাম একটু আগে। যেমন ধরো মাই ব্রাদার ইন লজ কার, তাহলে লাস্টের ওয়ার্ড হচ্ছে ল, তার সাথে অ্যাপোস্ট্রোফি বসছে। দ্য এডিটর ইন চিপস ডিসিশন, লাস্টের ওয়ার্ড হচ্ছে চিপ, তার সাথে অ্যাপোস্ট্রোফি বসালাম। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের টপিক। আমরা আজকে 4টি নাউন মূলত কভার করলাম, যেখানে আমরা পড়লাম কাউন্টেবল নাউন, আমরা পড়লাম আনকাউন্টেবল নাউন, আমরা পড়লাম পজেসিভ নাউন, কিভাবে পজেসিভ নাউন তৈরি হচ্ছে, পজেসিভ নাউনের বিভিন্ন ক্রাইটেরিয়া, এবং আমরা পড়লাম শেষে কম্পাউন্ড নাউন। সো বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি এতক্ষণ দেখলে প্রত্যেককেই আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা। তোমরা ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ বাংলাতে সহজ করে গ্রামার শেখা যাতে সবাই শিখতে পারে, সেই জন্য ভিডিওটা তোমরা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। ভিডিওটি তোমাদের যাদের এতক্ষণ দেখলে যদি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি তুমি নতুন হও, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। এমন আরও গ্রামারের ভিডিওর জন্য, আমাদের কমপ্লিট গ্রামার যে ক্লাসগুলো আমরা নেব, সেটার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। সো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।